আসসালামু আলাইকুম। দর্শক, আবরাহার মৃত্যু নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে আবরারকে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্টের জের ধরে তাকে হত্যা করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। তার এই হত্যাকাণ্ডে পুরো বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল। এরপর শুরু হয় সরকারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অনেক আলোচনা সমালোচনা। শেষ পর্যন্ত সরকার বাধ্য হয়ে আবরাহার খুনিদের কিছু কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপরে এখন নতুন করে আবার আবরার সেই মৃত্যুর রহস্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে। দর্শক, আমরা জানি বিএনপির একজন নেত্রী নীলুফা মনি, তিনি বলেছেন যে আবরার মৃত্যুর পিছনে বা আবরারকে হত্যা করেছে জামাত শিবির। এখন নতুন করে এই আলোচনা শুরু হয়েছে। তো এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক বিষয়, এটা আসলে আমার এখন ভাবতে হচ্ছে যে তারা সেই সময় কেন এই কথাগুলো বলল না যে আবরাহার মৃত্যুর পেছনে আছে ছাত্র শিবির। তারা কেন বলে নাই? সেই সময় কেন তারা ছাত্রলীগকে দোষারোপ করেছিল যে না, ছাত্রলীগ আবরারকে মারেনি, মেরেছে ছাত্র শিবির? তখন তারা কেন নীরবে সহ্য করছে? আর আওয়ামী লীগের মতো এমন একটা শিবির বিরোধী, জামাত বিরোধী দল, তারা যেখানে শিবিরকে ফাঁসাইল না, শিবিরকে ফাঁসাইতে পারল না, সেই জায়গায় তিনি এখন নতুন করে আবিষ্কার করলেন যে আবরারকে হত্যা করেছে শিবির। এটা আসলে কতটা যৌক্তিক বলে আপনার মনে হয়? আবরার মারা গেছে, আবরার শহীদ হয়েছে, কতদিন হয়েছে? আল্লাহ তার রুহের মাগফিরাত, রুহের আমরা তার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাতবাসী দান করুক। তো এখন এই ধরনের কথাবার্তা বইলে আসলে এই যে বেফাস কথাবার্তা বলে, এগুলো কি জনগণ বিশ্বাস করবে? এগুলো কি মানুষ বিশ্বাস করবে? এটা আসলে কতটা যে বিবেকহীন বা কতটা বুদ্ধিহীন মানুষ এলে এই ধরনের কথা বলতে পারে। হ্যাঁ, এর পিছনে একটা লজিক আছে। আমি একটা টক শোতে শুনেছিলাম যে একটা সম্ভবত এটা চ্যানেল 24-এ, তো সেখানে শিশির মনিরের একটা সাক্ষাৎকার ছিল। সেখানে সেই সাক্ষাৎকারে শিশির মনিরকে বলেছিল যে আপনি আবরাহার মৃত্যুর খুনিদের পক্ষের উকিল হইলেন কেন? মানে শিশির মনির যারা আবরাহার মৃত্যুর পেছনে দায়ী ছিল বা যারা আবরারকে হত্যা করছে, তার উকিল ছিলেন শিশির মনির। তখন শিশির মনির বলেছিলেন যে দেখেন, আমি তো আবরাহার হত্যাকারীর উকিল সবার না, তো কিছু কিছু আবরাহার তো মনে হয় যে মৃত্যুর আসামি ছিল প্রায় 25 জনের মতো বা 24 জন এরকম হবে, যাক 20 থেকে 30 জনের মধ্যে ছিল। তো বললো যে 25 জনের মতো আবরাহার মৃত্যুর আসামির খুনি ছিল। তো সেখানে কয়েকজনকে সন্দেহ করে তাকে তাদেরকে সাজা দেওয়া হয়েছিল। তো ওই ফ্যামিলিগুলো ওনার কাছে বারবার গিয়েছে যে আমার ছেলের সাথে জড়িত ছিল না, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে। ঠিক আছে, ওরা ছাত্রলীগ করতো, এখন ছাত্রলীগের কর্মী তো সারা বাংলাদেশে অনেক আছে। বুয়েটিকি খেলা যারা হত্যা করছে তারাই কি ছাত্রলীগের কর্মী ছিল? আর কি কেউ ছাত্রলীগের কর্মী ছিল না? হাজার হাজার কর্মী তখন ছাত্রলীগের। এখন তারা বলছে যে আমার সন্তানটা ওর সাথে জড়িত ছিল না। তো তার কাছে অনেকবার যাওয়ার পরে তিনি কেসটা নিতে রাজি হয়েছেন, এবং যারা তাদের যে রেকর্ডগুলো ছিল, তাদের পাস্টের অতীতের রেকর্ড, তারা হত্যার সময় কোথায় ছিল, সব কিছু তিনি নিয়ে তারপর তিনি এই মামলাগুলো হাতে নিয়েছিলেন। এখন একজন উকিল তো সবার মামলা নিতে পারে, তাই না? এই যে ধরুন আমাদের যে শেখ হাসিনা সরকারের কিন্তু বিচার হচ্ছে, তাই না, বাংলাদেশ ট্রাইব্যুনালে। উনি যদিও ইন্ডিয়াতে আছেন, কিন্তু তারপর তো ওনার একজন উকিল আছে না? সেদিন দেখলাম ওনার উকিল বলছে যে আমার মক্কেল কোনো হত্যাকাণ্ড ঘটায়নি, ঠিক আছে, তার সময় কোনো দুর্নীতি হয়নি।
তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, এই যে এই ধরনের কথা বলছে। এখন যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারা তো অবশ্যই এটা বিশ্বাস করবে। যারা বিএনপি কিংবা জামাত কিংবা অন্য এনসিপির যারা সদস্য আছে তারা তো এটা বিশ্বাস করবে না, তাই না? এখন একজন উকিল, তার কাজ হচ্ছে তিনি যে কোনো মানুষকে মানুষের একজন কি বলে যে তাকে শাস্তি থেকে বা সাজা থেকে বাঁচানোর জন্য তিনি তার কেসটা নিতেই পারেন। এখন জেতা না জেতা সেটা তার এভিডেন্সের উপর ডিপেন্ড করে। আমি যদি উকিল হই, আমি যদি কারো কেস নিই, এখন কেসটা যে আমি জিতবো বিষয়টা এরকম না। যদি আমার পক্ষে কাছে শক্ত নির্দোষের এভিডেন্স থাকে তাহলে অবশ্যই আমি জিতে যাবো। আর আমার এভিডেন্সগুলো যদি দুর্বল হয়, আমার এভিডেন্সগুলো যদি পাকাপোক্ত না হয় তাহলে তো আমি জিততে পারবো না, তাই না? তো শিশিরমণি নিয়েছে যাদের বিরুদ্ধে তারা এই মানে সন্দেহভাজন ছিল বা যারা অপরাধের সাথে জড়িত ছিল না তাদের পক্ষে তিনি লড়েছেন, তাদের এভিডেন্স শক্ত ছিল না, তারা বেঁচে গেছে, তাই না? তাই এটা তো শিশিরমণির কিছু করার নাই, কারণ শক্তপোক্ত এভিডেন্স না থাকলে সে কী করবে? সে তো কিছু করতে পারবে না। তো বিষয়টা এরকম। এখন উকিল যে কেউ হইতে পারে, তার জন্য কি এই যে এখন ধরেন শেখ হাসিনা সরকারের উকিল আছেন যিনি ওই যে মাঝে মাঝে ব্রিফিং করেন, এখন কি তিনি কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? তার ফ্যামিলি কি জড়িত? আওয়ামী লীগের সব সদস্য কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত? সবাই কি দোষী? এখন আওয়ামী লীগের সাপোর্টার তো বাংলাদেশে অনেক, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ, হ্যাঁ, এবং আওয়ামী লীগকে 15 বছর টিকে রাখছে এই যারা আওয়ামী লীগের সদস্য, তারাই তো, তাই না? এখন শেখ হাসিনার দোষে যদি দোষী হয় তাহলে তো আওয়ামী লীগের সবাই দোষী, তাই না? তো ছাত্রলীগের একইভাবে যদি যারা মেন যারা আছে তাদের দোষে যদি নির্দোষটা দোষী হয় তাহলে কি সবাইকে দোষী হবে? তারা তো তাহলে মুক্তি পেতে পারবে। তাই সেই হিসাব করে শিশিরমণির এই কেসটা হাতে নিয়েছে। এখন সেই যুক্তিতেই নীলুফা পারভীন তিনি বলেন যে আফরারকে হত্যা করছে ছাত্র শিবির। তাহলে আপনারা এতদিন মুখে কলা ঢুকে রাখছেন কে? যখন এই বিচারগুলো হচ্ছিল তখন আপনারা কেন বলেন নাই যে না, ছাত্রলীগ হত্যা করে নাই, ছাত্রলীগ হত্যা করছে ছাত্র শিবির? এই কথাগুলো আপনারা তখন কেন বলেন নাই? এখন তার মৃত্যু প্রায় 5-6 বছর হয়ে গেছে, এখন যদি আপনি এসে বলেন যে আবরার মৃত্যুর জন্য দায়ী কিংবা আবরারকে হত্যা করছে ছাত্র শিবির, এইটা আসলে কোন ধরনের যুক্তি? আপনারা যখন বিচার হচ্ছে, যখন এই মানুষগুলোকে অ্যারেস্ট করলো তখন আপনি বললেন না, আর এখন আপনি বলতেছেন ছাত্র শিবির। এখন তাহলে এই যে মানুষগুলো যে জেল কাটলো বিনা অপরাধে, তাদের দায়ভার নিমকে আপনি নেবেন না আমি নিব না কে নিব বলেন? সরকার নতুন করে তদন্ত শুরু করুক, তাহলে আবরার লাশ উঠা কবর থেকে, তারপর এটা তদন্ত করা হোক, তারপর ছাত্র শিবির না কারা সেটা দেখা যাবে। একটা আন্তাজে কথা বইলা ফেলাই দিলে হবে না, আপনার কাছে শক্তপোক্ত প্রমাণ থাকতে হবে। হ্যাঁ, ছাত্র শিবির আপনার ছাত্রলীগের ভিতরে লুকিয়ে ছিল, এটা আমরা এর পরে জানতে পারলাম, কিন্তু এর আগে তো আর এরা কেউ বলে নাই, তাই না? আর ছাত্র শিবিরের সেই যুক্তিতে তারা লুকিয়ে ছিল না কে ছিল, তাদের পক্ষ থেকে তারা পরিষ্কার করছে। আর এদিকে ছাত্রলীগ অন্যান্য বলতেছে গুপ্ত লীগ লুঙ্গিতনে লুকাই থাকে, ঠিক আছে? তো এই লুঙ্গিতলে লুকান নিয়েই তো আপনারা আন্দোলন করছে শেখ হাসিনার বিরুদ্ধে। এখন এত আপনাদের টাটাই কেন? তারাই বইতো। এখন তারা আপনাদের পক্ষে না, এখন বিপক্ষে চলে গেছে। দেখছেন যে এখন একটা শক্তপোক্ত প্রমাণ হয়ে গেছে, একটা প্রতিপক্ষ হয়েছে, এখন আপনাদের টাটানো শুরু হয়েছে। এইসব ফালতু কথা বাদ দেন, এতে দেশের মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হবে, সংকট সৃষ্টি হবে, এবং বিএনপির যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ হবে। মানুষে আরও বিএনপিকে মানে এখন তেলবাজ বলতেছে, অনেকে চালবাজ বলতেছে, অনেকে বলতেছে যে আবার আওয়ামী লীগ ফিরে আসছে নতুন করে। এই ভ্যারাইটিস কোশ্চেনগুলোর মধ্যে বিএনপিকে ফেলে দিচ্ছে। কাজে এই ধরনের কথাবার্তা থেকে বেরিয়ে আসা উচিত। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।